আসসালামু আলাইকুম, জহুরুল হক জয় বলছি। আপনারা দেখছেন জয় আইটি 24/7 ইউটিউব চ্যানেল। গত পর্বে আমরা ই-কমার্স ওয়েবসাইটের পার্ট 1 এ দেখিয়েছিলাম যে কিভাবে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন এবং সেখানে প্রোডাক্টগুলো কিভাবে আপনি কার্টে যোগ করবেন এবং পরবর্তীতে চেক আউট করবেন। এবং চেক আউটের পরে যে ধাপটি থাকে সেটা হচ্ছে যে মানে পেমেন্ট করা। বাট আমরা কোনো পেমেন্ট গেটওয়ে গত পার্ট 1 এ আসলে যোগ করি নাই। তো আজকে আমরা ই-কমার্সের পার্ট 2 কমপ্লিট করব এবং এই পার্টে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনি পেমেন্ট গেটওয়ে লাইক বিকাশ, রকেট বা নগদ বা ক্যাশ অন ডেলিভারি এগুলো আপনি যোগ করতে পারেন। সেই সাথে আপনার প্রোডাক্ট যখন আমরা কিনি তখন দেখা যায় যে সাপোজ আমি এই প্রোডাক্টটি চয়েস করলাম, কিন্তু এই প্রোডাক্টটি যখন আমি কিনতে চাচ্ছি তখন এই প্রোডাক্টটি লং হবে নাকি এক্সেল হবে ইত্যাদি ইত্যাদি কিছু ব্যাপার-স্যাপার থাকে। সেই অ্যাট্রিবিউটগুলো আসলে কিভাবে যোগ করতে হয় এবং বাম পাশে অনেক সময় আমরা বেশ কিছু সাইড বার দেখি যে এখানে রিসেন্ট প্রোডাক্ট বা অল প্রোডাক্টস বা রিসেন্ট ভিউড প্রোডাক্টস বা অনেক সময় ফিল্টার করার একটা সুযোগ থাকে যে প্রাইস অনুযায়ী আমি ফিল্টার করব। তো সেই সব উইজেটগুলো কীভাবে সাইড বারে যোগ করতে হয় সেসব আমরা দেখার চেষ্টা করব। একই সাথে আমাদের এই যে হোম আমাদের যে মেনু বারটি দেখতে পাচ্ছি, এখানে যে কার্টের একটা আইকন থাকে, সেখানে আপনি সহজেই আপনার সামারিতে দেখতে পাবেন যে আপনি কয়টি প্রোডাক্ট এখন পর্যন্ত কার্টে যোগ করেছেন এবং টোটাল আপনার টাকা কত এখন পর্যন্ত ব্যয় হবে আর কি। তো এই সব বিষয় নিয়ে আমরা আজকের এই পার্ট 2 সাজিয়েছি এবং এই পার্টে মূলত আমরা আমাদের ওয়েবসাইটটাকে ফুললি কমপ্লিট করব, ই-কমার্স ওয়েবসাইটটিকে। তো চলুন শুরু করি। তো কাজটি শুরু করার জন্য অ্যাট ফার্স্টের যে ধাপ সেটি হচ্ছে যে এই আমাদের যে হেডার সেকশন সেখানে আমরা একটা কার্টের মেনু যোগ করব। তো সেটি করতে হলে আমি যে কাজটি করব, দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে গিয়ে আমাদের যে হেডার সেকশনটি আছে ও একটু বলে নিই, আমি কিন্তু অলরেডি আমার যে স্টোরের যে অ্যাড্রেসটি সেটিতে যাওয়ার পরে এটি যে wp-admin দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হয় সেটিতে কিন্তু আমি অলরেডি লগ ইন করেছি। আপনারা এগুলো আশা করি লগ ইন করতে পারবেন। দেন এই যে কারণে কিন্তু আমার বাম পাশে ড্যাশবোর্ড রয়েছে, হ্যাঁ? কাজেই এবার আমরা জাস্ট যে কথা বলছিলাম সেই কাজটি শুরু করছি। তো হেডারটাকে যেহেতু আমি এডিট করব, হেডারকে এডিট করতে আমি এখান থেকে এডিট করতে পারি। এছাড়া আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমি ড্যাশবোর্ড ওপেন করছি, দেখেন আমি এগুলো কেটে দিচ্ছি। এই ড্যাশবোর্ড থেকে আমাদের হেডারটি আসলে কোথায় ছিল সেটি আপনাদের অবশ্যই মনে থাকার কথা। এই যে টেমপ্লেটে ছিল, টেমপ্লেট থেকে আমরা সেভ টেমপ্লেটে যাব। সেখান থেকে আমরা পাবলিশডে ক্লিক করব। দেখেন এই যে আমরা যেগুলো আর কি পাবলিশ করেছি এখানেও আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা পাবলিশে ক্লিক করলে এখান থেকেও দেখতে পাবো। তো পাবলিশে গিয়ে যে আমাদের হেডারটি থাকবে সেটা কিন্তু আমরা এই যে আমাদের হেডার সেকশন এখান থেকে কিন্তু আমরা এডিট উইথ এলিমেন্টর এই অপশনে গিয়েও কিন্তু আমরা এডিট করতে পারি। আবার যেখান থেকে আমি দেখাচ্ছিলাম যে এখান থেকেও কিন্তু আমরা করতে পারি। এই যে এডিট উইথ এলিমেন্টর এবং তারপরে হেডার এলিমেন্টর, এটা এই অংশটায় আমরা ক্লিক করে কিন্তু আমরা ওই একই পর্যায়ে যেতে পারি। অর্থাৎ দুইভাবে যাওয়া যায়। আমি দুটো উপায়ই আপনাদের দেখালাম। তো এটা ওপেন হওয়ার পর এটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ডান পাশে আমরা কার্ট মেনুতে যোগ করব। কাজেই ডান পাশে যেহেতু যোগ করব, কাজে ডান পাশে আমার একটা কলাম দরকার, তাই না? তাহলে আমি এটা এই যে এই কলামটি আছে এই কলামটির উপর রাইট ক্লিক করে আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট এটি হয়ে গেল, দেখতে পাবেন এখানেও মেনু চলে আসছে, বাট এই অংশটি আমার রাখার দরকার নেই। এটা রাইট ক্লিক করে এই কন্টেন্টগুলো আমি ফেলে দিলাম। এখন আমার উদ্দেশ্য এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলেই বাম পাশ থেকে কিন্তু আইকনগুলো একেবারে সবগুলো বন্ধ হয়ে আছে। এই যে সাইটের উপর আমরা যদি ক্লিক করি যে তীর চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আপনাদের যদি অলরেডি এরকম অবস্থান দেখায় তাহলে তো কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে যে মেনু কার্ড এটা ধরে নিয়ে গিয়ে এই প্লাস বাটনের উপর আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের মেনুটি যোগ হয়ে যাবে। মেনুটি যোগ হয়ে যাওয়ার পরে এইটাকে আমরা একটু ডান সাইডে পাঠিয়ে দিলাম এবং এটির ভার্টিক্যাল পজিশনটা আমরা যদি একটু দেখি, এই কলামটাতে আসি, কলামটাতে এসে এর ভার্টিক্যাল পজিশন অবশ্যই আমরা মিডিলে রাখবো। অলরেডি মিডিল বাই ডিফল্ট আছে, তো এটার আর কোনো সমস্যা নেই। এখন এই কার্ডটা যোগ করার কারণে আমাদের মেনু দেখেন জায়গা কম পেয়েছে, যে কারণে এটা ছোটোখাটো হয়েছে। তো আমরা একটু কাজ করি, যেখানে দেখেন যদি কার্সর নিয়ে যান তাহলে এইভাবে দেখেন যে এরকমভাবে সরালে আপনার মাঝের কলামটার হচ্ছে উইডথ বেড়ে যাবে এবং কার্ডটার কমে যাবে। আমরা কার্ডটা একটু কমিয়ে দিতে চাচ্ছি যে এটিতে আসলে এত বড় প্রয়োজন নেই। আমরা জাস্ট এরকম রেখে দিলাম। আমাদের আইকনটা একটু মানে ইমেজ যেটা আর কি সাইট আইকন বা সাইটের ইমেজ যেটা সেটাকেও আমরা একটু ছোট করে দিতে পারি। ওকে, এবার মনে হয় সব ঠিকঠাকভাবে পেয়েছে, আর একটু বাড়িয়ে দিলাম।
ওকে, ঠিকঠাক আমাদের এইটা পেয়ে গেছে। এখন আমরা যদি এই কার্ডটাকে একটু ডিজাইন করতে চাই, তাহলে কার্টের এই যে মানে এডিট অপশন, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করলে দেখেন বাম পাশে আমাদের এডিট মেনু কার্ড দেখাচ্ছে। আপনি আসলে যে অংশটায় ক্লিক করবেন সেই অংশটাই কিন্তু এখানে নাম দেখাবে। আমি যদি এই পাশটায় ক্লিক করি, দেখেন আমার দেখাচ্ছে এডিট নাম মেনু। আমি যদি এই পাশটায় ক্লিক করি, তাহলে আমাকে দেখাবে এডিট কার্ড মেনু, এই যে এডিট মেনু কার্ড আর কি। তো এখান থেকে আমাদের দেখেন এই যে অংশটি, মানে আপনি কয়টা প্রোডাক্ট চয়েস করেছেন, এখন আপনার 0 দেখাচ্ছে। এই সংখ্যাটি হচ্ছে বলে বাবল আকারে দেখায়, হ্যাঁ। তো আপনি যদি এই যে আইটেমস ইন্ডিকেটর, এটা যদি বাবল না করে নাল করে দেন, তাহলে কিন্তু কিছুই দেখাবে না। বাট এখান থেকে যদি আপনি প্লেন করে দেন, তাহলে এই যে বাম পাশে দেখাবে। বাট এটা বাবলই মনে হয় পারফেক্ট দেখায়, বাবল করে দিলাম। এছাড়া হাইড এমটি, যদি এইটা ক্লিক করেন, তাহলে ওই বাবলটা দেখাবে না, নর্মালি এমটি থাকলে 0। বাট এটা রাখতেও পারেন, এটা অনও করে দিতে পারেন, এটা টোটালি আপনার নিজের ব্যাপার। আর সাব টোটালটা মানে টোটাল কত টাকা হবে সেটা যদি আপনি দেখাতে চান, তাহলে এটা দিবেন, আর যদি দেখাতে না চান তাহলে এটা দিবেন না। তো টাকা দেখানোও ভালো। তো এগুলো করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা এখানে স্টাইলে যদি যাই, তাহলে দেখেন যে এটার বেশ কিছু কালার টালার আপনি চেঞ্জ করতে পারবেন। ইভেন যে বর্ডার উইডথ দিতে পারবেন। আমরা বর্ডারটা একটু কালার দিয়ে আসি। এই টোটাল যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটার আমি একটা মানে কালো কালার করে দিলাম, এবং এখানে যদি আমরা উইডথটা বাড়াই, দেখেন এটা বেড়ে যাচ্ছে। তো এটা জাস্ট 3 থাকা বা 2 থাকলেই মনে হয় ভালো হয়। আর বর্ডার এরিয়া যদি আপনি হালকা একটু বাড়াতে চান, আমি একটু বাড়িয়ে দিলাম, এবারও দেখতে পাচ্ছেন। এখন এই যে আইকনের যে কালারটি, সেটি আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। আইকনের কালারটি আমি জাস্ট ব্ল্যাক করে দিলাম। আইকনটা দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আইকনের যে সাইজ, সেটি যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখেন এটা কিন্তু বাড়ছে, এই যে অনেকখানি বড় হয়ে গেছে। আমার মনে হয় যে এটা পারফেক্ট আছে। তো এই পর্যন্ত করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা যদি হোভারে যাই, যে এই অংশটায় যখন আমি হোভার করব, তখন একটু চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আইকনের কালার, হোভারে গেলে কি কালার হবে, আমি জাস্ট কি কালার দেওয়া যায়, এটা আমি আসলে সাদা কালার দিলাম। আইকনের কালার, আইকন কালার দিলাম সাদা, আর এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি যে কালো হোক। তো আমি এখন যদি আমি কার্সর নিয়ে দেখেন সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেল। সো আমার মনে হয় এই পর্যন্ত পারফেক্ট। আরও কিছু যা ডিজাইন করার দরকার আপনার করবেন। তো এই পর্যন্ত রেখে আমি জাস্ট এটা আপডেট করে দিচ্ছি। তো আমাদের মেনু সেকশনে যে কার্ড আইকনটা আসার দরকার ছিল, সেটি আমরা এনে ফেললাম। কাজে এই অংশটির কাজ শেষ। এবার আমি এটা কেটে দিচ্ছি। এর পরের সেকশনে আমরা যদি যাই, সেটি আমরা দেখে আসি যে আমাদের সাইটটা কেমন হলো দেখতে। ভিজিট সাইটে যাচ্ছি, কেটে দিই। ভিজিট সাইটে দেখেন আমাদের যে ইয়েটা ছিল, আমাদের হেডার, সেখানে কিন্তু কার্ট মেনু এসে গেছে। এখন এইটা দেখেন যে এই পাশেও জায়গা রেখেছে, এই পাশেও জায়গা রেখেছে। এখন আপনি যদি চান যে এই সেকশনটাকে টোটালি বড় করব, এই পাশে ও পাশে জায়গা থাকবে না, তাহলে আরেকটু কাজ করে আসেন। দেখেন হেডারে যাই। আপনি যদি চান যে পুরো মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে আমার মেনুটা থাকুক, অর্থাৎ মেনুর ফুল উইডথ হবে সাইজটি, তাহলে আপনাকে আবার একটু ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে এই যে টোটাল সেকশনটি দেখতে পাচ্ছেন, এই সেকশনের উপর আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখেন কন্টেন্ট উইডথ দেওয়া আছে বক্সড, এখানে আপনি ফুল উইডথ যদি করে দেন, তাহলে দেখেন আমরা একটু দেখি, এই যে একদম কর্নারে চলে আসছে, এটাও কিন্তু কর্নারে চলে গেছে। তো আমার মনে হয় এটা ভালোই লাগছে। আমরা একটু কাজ করি, এই বড়ই রাখি, বাট ইমেজের যে সাইজটি, এটি আমরা আসলে কমিয়ে দিই। ইমেজের উপর ধরলাম, এই যে ইমেজের উপর জাস্ট ক্লিক করলাম, দেখেন এখানে দেখাচ্ছে এডিট ইমেজ, এবং এর যে সাইজটি আছে সেটি একটু কমিয়ে দিচ্ছি। এটা 80 আছে, আমরা একটু কমিয়ে এটা 60 করে দিই। ওকে, আপডেট নাও। এবার যদি আমরা একটু চেক করি যে কেমন আমাদের সাইটটি দেখেন এবার অনেকটা পারফেক্ট লাগছে। তো এভাবে আপনি চেঞ্জ করতে পারেন, এবং আমার মনে হয় এটা আমরা আপডেট করে দিয়েছি। হ্যাঁ, আমরা এটা আপডেট করে দিয়েছি। এবং এই অবস্থায় যদি আপনি এই সেকশনটি যদি আপনি নিতে চান, ব্যাকআপ নিতে চান, যে আমার কম্পিউটার এটা থেকে যাক, তাহলে যে কাজটি করবেন যে সেভ অ্যাজ টেমপ্লেট, মানে, এবং এখানে আমি জাস্ট নাম দিতে পারি যে ই কমার্স হেডার। হ্যাঁ, ই কমার্স হেডার বলে আমি এটা জাস্ট সেভ করে রাখছি। আমার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যদি কখনো আমি ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে কোনো হেডার তৈরি করি, তাহলে এই হেডারটি জাস্ট আমি ইম্পোর্ট করব।
তো এটি যখন আমি সেভে ক্লিক করলাম তখন কিন্তু এটা আমার লাইব্রেরিতে যোগ হবে। দেখেন এখানে দেখাচ্ছে লাইব্রেরি। নেক্সট আমাদের এবার কাজ হচ্ছে যে এই যে আমাদের হোম পেজটি এখানে যদি আসি তাহলে দেখেন যে আমাদের হোম পেজে তেমন কিছুই নেই। তো আমরা এখানে হোম পেজটি আসলে ডিজাইন করব বা একটা টেমপ্লেট এখানে দিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য আমি কি করব যে হোম পেজে আমি কিন্তু এসেছি এবং এখান থেকে এডিট এখানে তো আসলে হেডার ফুটার কি মানে এলিমেন্টের মাধ্যমে ওপেন করা যাচ্ছে, বাট এই যে বাম পাশে দেখেন এডিট পেজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পেজটি আসলে এডিটে চলে আসবে। দেন এডিট উইথ এলিমেন্টর এটাতে আমরা ক্লিক করে মূলত আমরা চাচ্ছি হোম পেজটার তে যেহেতু কোনো কন্টেন্ট নাই সেই কন্টেন্ট দিয়ে হোম পেজটাকে একটু সাজিয়ে নিই। তো এখানে এসে আমরা যে প্লাস দিয়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এটা তৈরি করতে পারি। আবার যদি মনে করি যে আমাদের টেমপ্লেট আগে থেকে তৈরি করা আছে তাহলে সেই টেমপ্লেটটাও কিন্তু আমাদের যে মাই লাইব্রেরি থেকে এখান থেকে আমরা আপলোড দিতে পারি। এলিমেন্টরের লাইব্রেরি লোড হওয়ার পর আমরা যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি এগুলোর যে কোনো একটি কিন্তু আমরা ইনসার্ট করে আমাদের হোম পেজটাকে ডিজাইন করতে পারবো। তো প্রথমে যেটি ফ্রি আছে সেটিকে আমি জাস্ট ইনসার্ট করছি এবং ইনসার্টে ক্লিক করার পর আপনার গেট স্টার্টেড নামে একটা বাটন দেখবেন। এখানে ক্লিক করলে আপনার জিমেইল আইডিতে সাথে এলিমেন্টরের যে আপনার যে প্রজেক্টটি আপনি আসলে তৈরি করছেন যে জয় আইটি 24/7/store এর একটা কানেকশন ঘটবে এবং এই কানেক্ট হওয়ার মাধ্যমেই ওই টেমপ্লেটটি ইনসার্ট হয়ে আমাদের হোম পেজে অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখি, একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন আমাদের এটি আসলে অ্যাড হচ্ছে এবং এই টেমপ্লেটটি ফুললি অ্যাড হয়ে গেল এবং প্রথমে যে পার্টটি দেখতে পাচ্ছেন সেকশনটি, এটি হচ্ছে এই টেমপ্লেটের হেডার। যেহেতু আমাদের উপরে হেডার আছে কাজে ওইটা আমি ডিলিট করে দিলাম। সো আমাদের এটা হোম পেজ হিসেবে রেডি হয়ে গেল এবং এটাকে জাস্ট আমরা আপডেট করে দিব। আমি যেভাবে হোম পেজে টেমপ্লেট যোগ করে নিলাম একইভাবে আপনার অ্যাবাউট আস, শপ বা গ্যালারি বা কন্টাক্ট আস এগুলো আপনারা আসলে যোগ করে নেবেন এবং ওখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন। এছাড়া আপনার নিজের টেমপ্লেট যদি তৈরি করা থাকে সেটিও আপলোড করতে পারেন, অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আসলে আপনি তৈরি করতে পারেন পেজগুলো। তো আমি জাস্ট হোম পেজটি শুধু রেডি করে দিচ্ছি, বাদ বাকিগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আপনারা যারা প্র্যাকটিস করতে চান তারা এটা করবেন। তো আমি এই অপশনটি এখন কেটে দিচ্ছি। এরপরে নেক্সট আমাদের স্টোর পেজটাকে যদি আমরা একটু ভিজিট করি বা আমাদের সাইটটাকে যদি ভিজিট করি তাহলে কেমন হয়, যেটা আমরা অ্যাড করলাম। তো দেখে আসি সেটা। দেখেন আমাদের হোম পেজে এটি অ্যাড হয়ে গেছে, এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমরা যদি আমাদের শপ পেজটাকে ভিজিট করি তো শপ পেজে আমরা যে প্রোডাক্টগুলো এর আগে পার্ট 1-এ যোগ করেছিলাম সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের গত পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি আপনাদের একটু দেখিয়ে আসি। মনে করেন যে এই ব্লেজারটা আমি কিনতে চাচ্ছি, এটাকে অ্যাড টু কার্টে নিলাম। এই থ্রি পিসটাও কিনতে চাচ্ছি, এটাও অ্যাড টু কার্টে নিলাম। তো আমরা যে দুটো থ্রি পিস দুটো প্রোডাক্টকে আমরা কার্টে যোগ করলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রোডাক্ট এবং টোটাল টাকা কত টাকা লাগবে। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ভিউ কার্টে যাই বা এখান থেকেও সরাসরি আমরা চেক আউটে যেতে পারবো। তো ভিউ কার্টে যদি যাই তাহলে আমাদের ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন কুপনের একটি ব্যাপার আছে। এখানে যদি আমরা কুপন একটা কোড ব্যবহার করি, অবশ্যই আমাকে কুপন কোড আগে থেকে তৈরি করা থাকতে হবে। তাহলে সেটা কি হবে যে আমাদের টোটাল টাকা থেকে সেই কুপনের টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে। একইভাবে আমরা যখন হচ্ছে চেক আউটে যাব, চেক আউটে গেলে কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়ের একটা ব্যাপার থাকবে। এখানে দেখেন যে ক্যাশ অ্যান্ড ডেলিভারিটা আমরা জাস্ট বাই ডিফল্ট অন করা আছে বলে এটা দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু বিকাশ, নগদ এগুলো কিন্তু আনা দরকার। তো আমরা এখন সেগুলো করার চেষ্টা করব। এছাড়া আমরা যখন প্রোডাক্টটি কিনতেছিলাম তখন দেখেন যে প্রোডাক্টটা কি সাইজের, এই যে প্রোডাক্টে আমরা যখন ক্লিক করি তখন প্রোডাক্টের এখানে যদি আপনার সাইজ বা কালার উল্লেখ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা সেটা চয়েস করতে কিন্তু অনেক সহজ হয়, অন্যান্য ই কমার্স সাইটে যেরকম থাকে। তো সেই সব ফিচার্সগুলো আমাদের সাইটে আমরা কিভাবে যোগ করব আমরা এখন পরবর্তীতে সেটা দেখব। তো প্রথমেই আমি কুপন তৈরি করার কাজে চলে যাচ্ছি। তো কুপন তৈরি করার জন্য আমাদের যে উকমার্স ছিল, উকমার্সের নিচে দেখেন এখানে কুপনস লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপাতত কোনো কুপন নেই। এখানে আপনাদের একটা ইন্টারফেসে লেখা থাকবে যে স্টার্ট ইউর ফার্স্ট কুপন, আপনারা সেই বাটনটিতে ক্লিক করেও কিন্তু কুপন তৈরি করতে পারেন। আর আমি যেহেতু ওইটা একবার করে ফেলেছি এই জন্য আমার এখানে জাস্ট যে কুপন অ্যাড কুপন লেখা আছে এই অ্যাড কুপনে ক্লিক করেও কিন্তু আমরা কুপন তৈরি করতে পারবো। তো আমি অ্যাড কুপনে ক্লিক করে আমি জাস্ট একটা কুপন তৈরি করছি এবং কুপনের নাম দিলাম
কুপনের টাইটেলটা দিচ্ছি, মনে করেন বিজয় 100 লিখে দিলাম। সো 100 টাকা মানে মাইনাস হবে যদি এই বিজয় 100 কুপনটি কেউ ইউজ করে। এখন এই মাইনাসটা কি ফিক্সড হিসেবে, মানে কার্টে যত টাকাই আপনার জমা হোক সেখান থেকে 100 টাকা মাইনাস হবে, নাকি আপনি পার্সেন্টেজ আকারে মাইনাস করতে চান, সেটি কিন্তু আপনার এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। আমি ফিক্সড কার্ট ডিসকাউন্ট করলে কার্টে যত টাকাই দেখাক সেখান থেকে 100 টাকা মাইনাস হবে। আর আপনি যদি পার্সেন্টেজ ডিসকাউন্ট করেন তাহলে কার্টে যত টাকা দেখাবে সেখান থেকে 100%ই মাইনাস হয়ে যাবে, অথবা আপনি যদি 10 দেন তাহলে 10% বা 15% মাইনাস হবে। তো যেটি উল্লেখ করবেন আর কি। এছাড়া আপনি যদি এই কুপন ইউজ করলে ফ্রি শিপিংয়ের সুযোগ পাবে কিনা সেটাও যদি আপনি করে দিতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আপাতত এটার প্রয়োজন নেই, আমি দিতে চাচ্ছি না তাই দিলাম না, আপনারা চাইলে এটা দিতে পারেন। এছাড়া কুপনের ডেটটি আসলে কবে শেষ হয়ে যাবে সেটাও আপনি নির্ধারণ করে দিতে পারেন। তো ডেটের ক্ষেত্রে আমি মনে করেন 13 তারিখ দিয়ে দিলাম ডিসেম্বরের। ওকে, সো এইগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে এটা কিন্তু কুপন তৈরি হয়ে গেল। আচ্ছা, আমরা কুপনটাকে জাস্ট পরে ইউজ করব। এবার আরও কিছু যে কাজগুলোর কথা বলছিলাম সেগুলো আমরা একটু যোগ করি। প্রথমত আমরা যখন কোনো প্রোডাক্ট কিনবো তখন হচ্ছে এখানে যে কালার বা সাইজ, এই ফিচার্সগুলো আমরা কিভাবে যোগ করব। তো এটা করার জন্য আমরা দেখেন আমাদের প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউট, এখানে আমরা ক্লিক করব। সো অ্যাট্রিবিউটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2টা অ্যাট্রিবিউট করে রেখেছি আগে, আমি জাস্ট এগুলো ডিলিট করে দিচ্ছি, আপনাদের সুবিধাতে আমি নতুন করে করব। ওকে, অ্যাট্রিবিউটগুলো সব শেষ নেই, এখন দেখেন অ্যাড নিউ অ্যাট্রিবিউট লেখা আছে। তো এখানে অ্যাট্রিবিউটটা আপনি নাম দিবেন, অ্যাজ ইউজুয়াল আমি আগের মতোই সাইজ হিসেবে একটা অ্যাট্রিবিউট তৈরি করতে চাচ্ছি এবং এটা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। আরেকটা অ্যাট্রিবিউট দিব, আরেকটা অ্যাট্রিবিউট আমি যোগ করতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে কালার। যেগুলো আপনি যোগ করবেন সেগুলো ডান পাশে আপনার অ্যাট্রিবিউটের নাম আকারে দেখতে পাবেন। ওকে, 2টা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে, চাইলে আপনি কিন্তু এডিটে গিয়ে আপনার নামগুলো চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন। তো আমার প্রথম কাজ হচ্ছে এই যে কালার যে অ্যাট্রিবিউট সেটিকে কনফিগার করা। এখানে দেখেন কনফিগার টার্মস, এটির উপর আমরা ক্লিক করব। দেন আমরা কালারগুলোর বিভিন্ন ধরনের মানে অ্যাড নিউ কালার, দেখেন এখানে আমি কি কালার দিতে চাচ্ছি, আমি দিতে চাচ্ছি মনে করেন সাপোজ ব্ল্যাক একটা কালার, এটাকে অ্যাড নিউ কালারে ক্লিক করলাম। সো এটি এখানে যোগ হয়ে যাবে, এখানে ব্ল্যাক যোগ হয়ে গেল। এখন আমি যদি চাই একটু ব্লু কালারের কিছু, এটাও দিয়ে দিলাম। এরপরে আপনি যদি চাই যে রেড নিব, রেড, হোয়াইট, মানে বিভিন্ন কালার কিন্তু আপনি যোগ করতে পারেন। হ্যাঁ, আপনার প্রোডাক্টের ধরন বুঝে আপনি অ্যাট্রিবিউট আসলে যোগ করে নেবেন। সো আমি 3টা অ্যাট্রিবিউট এখানে কিন্তু কালারের আন্ডারে তৈরি করে ফেলছি। তো এখন আমরা যদি আবার ব্যাকে যাই, ব্যাকে যেতে হলেও আপনাকে ওই অ্যাট্রিবিউটে আবার ক্লিক করতে হবে। সো এই অ্যাট্রিবিউটে আসার পরে আমরা এটা কনফিগার করে ফেলেছি, দেখেন ব্ল্যাক, ব্লু, রেড, এই 3টা কিন্তু এসে গেছে। একইভাবে আমরা সাইজটাকে এবার কনফিগার করব। সাইজের আমরা কয়েকটা ভ্যালু দিব। তো এখানে নিউ সাইজ আমরা একটা দিলাম এম সাইজ, মিডিয়াম, বুঝতে পারছেন। এরপর এটা দিব হচ্ছে এল সাইজ, তারপরে দিব হচ্ছে এক্সেল, এবং ফাইনালি হচ্ছে এক্সেল দিয়ে দিলাম। সো 3টা সাইজ আমাদের, এই 3টা সাইজ অ্যাড হয়ে গেল। এখন আবার আমি বাম পাশে যে অ্যাট্রিবিউট এখানে ক্লিক করব, দেখব যে আমাদের সবগুলো যোগ হয়েছে কিনা। দেখেন আমাদের এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। একটা প্রোডাক্ট যোগ করে দেখি, অল প্রোডাক্টে আমি আবার ব্যাক যাই, অল প্রোডাক্টে গিয়ে আমাদের কি কি প্রোডাক্ট আছে সেখান থেকে আমরা নতুন একটি প্রোডাক্ট নিব। অ্যাড নিউতে আমরা যেতে পারতাম, বাট অল প্রোডাক্টে যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা এডিট করে নিতে পারি, এবং এডিট করে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো কিন্তু আমরা যোগ করতে পারি। তো আমরা যোগটা একটু পরে করি, তার আগে অ্যাট ফার্স্টে নতুন একটি প্রোডাক্ট নিচ্ছি। দেখেন অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করলে নতুন একটি প্রোডাক্টের নাম আসবে। আমরা আগের মতোই প্রোডাক্ট আপলোড করে দেখব, এবং আমি এখানে জাস্ট ব্লেজার হিসেবে ব্লেজার 02 একটি প্রোডাক্টের নাম দেওয়ার পর এবার আমরা যে কাজটি করব, এই যে নিচের দিকে এখানে দেখেন যে প্রোডাক্টের সিম্পল ডাটা, এই ডাটার মধ্যে দেখেন এখানে আরেকটা জিনিস আছে অ্যাট্রিবিউট।
তো এই অ্যাট্রিবিউটে কিন্তু এখানে কোনো অ্যাট্রিবিউট আপনি এই যে কালার বা সাইজ যেগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু এখন যোগ করে দিতে পারি। তো এখানে অ্যাডে ক্লিক করলে এই অ্যাট্রিবিউটটি এখানে যোগ হয়ে যাবে। একইভাবে যদি আপনি হচ্ছে কালার দেন, আপনি যদি কালার অ্যাট্রিবিউটও যোগ করতে চান তাহলে যে কালারে আবার সিলেক্ট করেন, দেন এখানে অ্যাডে ক্লিক করব আমরা। সো দুইটা অ্যাট্রিবিউট কিন্তু আমাদের যোগ হয়ে গেছে। এখন এখানে এই যে কালার অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু এখনো যোগ হয়নি। এজন্য আপনি সিলেক্ট অলে যদি ক্লিক করেন তাহলে আমরা যে 3টা ভ্যালু যোগ করেছিলাম সেটা কিন্তু আপনার যোগ হয়ে গেছে। একইভাবে আপনাদের এই যে সাইজে যে 3টা আছে এম, এল এবং এক্সেল ছিল, সেটাকে যদি অল সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্ট অলে ক্লিক করব, এগুলো যোগ হয়ে যাবে। বাট পার্টিকুলারলি মনে করেন যে এই কালারের ক্ষেত্রে আপনার রেড কালারের প্রোডাক্টই নাই, সো রেটটা আপনি দিতে চাচ্ছেন না, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে এবং সেভ অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কিন্তু আপনার সেভ হয়ে গেল। এখন আমরা এখানে প্রোডাক্টের ছবি দিব এবং নাম দিব। তো আমি তার আগে দরাজের হেল্প নিই। দরাজে মনে করেন আপনার ঢুকে যদি আমরা ব্লেজার সার্চ দিই তাহলে একটা ব্লেজারের কি কি আসলে ইয়ে থাকে, ডেসক্রিপশন থাকে, সেগুলো কিন্তু আমরা সহজে এখান থেকে কপি করতে পারবো। তো আমি এখানে ব্লেজার ফর মেন এখানে যাচ্ছি। তো এখান থেকে মনে করেন এই প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে, এটা আপনি নিচ্ছেন। এটা আসার পরে এখানে যে শর্ট ডেসক্রিপশন এবং ফুল ডেসক্রিপশনে যা যা লেখা থাকে মূলত আমরা এটি কপি করার উদ্দেশ্য জাস্ট এখানে আসলাম। এটা মনে করেন আপনার শর্ট ডেসক্রিপশন, এটা আমি কপি নিচ্ছি। কপি নিয়ে আমার এখানে বসিয়ে দিচ্ছি আমাদের শর্ট ডেসক্রিপশন, আর এই যে শর্ট ডেসক্রিপশন এখানে বসিয়ে দিলাম। নেক্সট হচ্ছে যে এখানে ফুল ডেসক্রিপশন কিছু আছে, এখানে একটা চার্ট আছে দেখেন। তো এই চার্টটা আমরা ফুল কপি করলাম এবং এই চার্টটাকে আমরা আমাদের যে লং ডেসক্রিপশন এখানে এটি বসিয়ে দিলাম। সো সব ঠিকঠাক। এখন আমরা যদি জেনারেলে যাই তাহলে আমরা প্রাইসটা দিয়ে দিতে পারি। এখানে দেখেন কেমন আছে প্রাইসটা, এখানে আছে হচ্ছে আপনার 4,490 টাকা। তো সেই 4,490 টাকা আমরা এখানে বসিয়ে দিই। এমনিতে আর মনে হয় আরও বেশি আছে, না একই ফিক্সড 4,490 টাকা। তো এই যে 4,490 টাকা এটা রেগুলার প্রাইস, আর সেল প্রাইস যদি আপনি কম দিতে চান তাহলে এটি দিবেন, আদারওয়াইজ এটি ফাঁকা রাখবেন। তা যেহেতু আলাদা করে দেওয়া নেই আমি এটাই দিয়ে দিচ্ছি, রেগুলার প্রাইসেই এটি আসলে সেল হবে। তো সব ঠিকঠাক। এখন আমাদের দরকার কি ছবিটাকে দেওয়া। তো ছবি সেট করার জন্য আমরা এই যে সেট প্রোডাক্ট ইমেজ এটাতে আমরা ক্লিক করব। তার আগে আমরা এই ছবিটি দেখি কপি করা যায় কিনা। এখানে আসলে কপি করার সুযোগ নেই, আমি অন্য একটি ছবি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট সেট প্রোডাক্ট পেজে চলে আসলাম, এখান থেকে আমাদের অন্য একটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে দেখেন আমরা যাব হচ্ছে পিকচার, এখানে যাব, দেন এখানে অনেকগুলো আছে, মনে করেন এটা দিয়ে দিলাম। এটা আপলোড হয়ে যাওয়ার পর সেট প্রোডাক্ট ইমেজ এটাতে আমরা ক্লিক করব, এটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমাদের এখানে ট্যাগ দিতে হবে। তো এখানে আপনি ব্লেজার, তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ফাইনালি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে প্রোডাক্টটি যোগ হয়ে যাবে। আমি শপে আবার ব্যাক করছি। শপে যদি আমরা শপ পেজটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের ব্লেজার আগে 1 ছিল, আমাদের 02 কিন্তু যোগ হয়ে গেছে। এখন এইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে যেটি দেখতে পাবো সেটি হচ্ছে যে এই যে টোটাল টাকাটা, এই টাকাটা দেখাচ্ছে এই অবস্থা। এবং আমাদের এখানে কিন্তু কালার এবং হচ্ছে সাইজ যেটি আমরা যোগ করেছিলাম সেটি আসার কথা, কিন্তু সেটি আসে নাই, কারণ হচ্ছে একটা ভেরিয়েশন ওখানে আসলে যোগ করতে হবে। তো আমরা একটু দেখি কি অবস্থা আছে। এই যে দেখেন আমরা যেখানে আমরা প্রোডাক্টটি তৈরি করেছিলাম, এই যে প্রোডাক্ট পেজটাতেই আমি আছি, এবং এখানে দেখেন যে আমাদের সিম্পল প্রোডাক্ট লেখা আছে। তো এই জায়গাটা আমরা চেঞ্জ করে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। ভেরিয়েবল প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করার পর দেখেন আগে ছিল সিম্পল প্রোডাক্ট, এরকমটি ছিল, বাট এখান থেকে আমরা কি করলাম ভেরিয়েবল প্রোডাক্টে আসব। ভেরিয়েবল প্রোডাক্টে আসার পরে এখানে যে অ্যাট্রিবিউটটি দেখতে পাচ্ছেন এখানে আমরা আবার এখানে ক্লিক করব। দেন এইটা কিন্তু নর্মালি এই যে ক্লোজ হয়ে থাকবে, নর্মালি এরকম থাকবে, হ্যাঁ। তো এখানে পাশে যে এক্সপ্যান্ড বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে যখন যোগ করেছিলাম তখন নিচে আরেকটা অপশন দেখা আছে যে ইউজড ফর ভেরিয়েশনস।
অর্থাৎ ভেরিয়েবল প্রোডাক্টের জন্য বা ভেরিয়েশনসের জন্য আপনি এটি ব্যবহার করবেন কিনা এই অ্যাট্রিবিউটটি। তো সেটি আসলে আপনার এখানে টিক চিহ্ন দিয়ে উল্লেখ করে দিতে হবে। এবার আমরা সেভ করব। নেক্সট এবার কাজ হচ্ছে এই যে ভেরিয়েশনস লেখা আছে যেখানে, এখানে ক্লিক করতে হবে। সো ভেরিয়েশনসে আসার পরে দেখেন অ্যাড ভেরিয়েশনস আছে এবং এখান থেকে যে ক্রিয়েট ভেরিয়েশনস ফ্রম অল অ্যাট্রিবিউটস, অর্থাৎ অ্যাট্রিবিউটে আমরা যে কটা যোগ করেছিলাম সেগুলো টোটাল যদি আপনি অ্যাড করতে চান ভেরিয়েশনে, এখানে এটি সিলেক্ট করবেন, দেন এটা গোতে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তো এবার আমরা জাস্ট এটা সেভ করে নিই আগে। সেভ করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে ব্ল্যাক, এই যে ব্ল্যাকটি আছে, ব্ল্যাকের এই যে এখানে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, দেন এখানে আপনার ব্ল্যাক যে ইমেজটি সেটি আসলে আপলোড করতে হবে। তো আমার ব্ল্যাক বলতে এটা দিয়ে দিলাম। এই প্রোডাক্টের এখানে নাম দেখাবে এবং এখানে আপনি SKU একটা সংখ্যা দিয়ে দিতে পারেন। আর এই যে রেগুলার প্রাইস, এই প্রাইসটি আমরা আসলে বসাবো, যেটি আমাদের ছিল 4,490 টাকা, এটি আসলে আমি রেখে দিচ্ছি। আপনি যদি ভিন্ন প্রাইস দেন তাহলে দেখা যাচ্ছে যে ভিন্ন দাম কিন্তু শো করবে, একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন নাম হবে। একইভাবে ব্লুর যদি আমরা এখানে একটু কনফিগারেশন যাই, এখানে ক্লিক করলাম, দেন ব্লু কালারের যেটি আছে সেটি আমি ওপেন করে দিচ্ছি। এটা মনে করেন এটা ব্লু আছে, আমরা এটা ব্লু করে দিলাম, সেট ভেরিয়েশনস, এবং এটারও আমাদের দাম একই রাখলাম। আপনি ভিন্ন দাম যদি দেন তাহলে কিন্তু ভিন্ন দাম শো করবে। আবার অরিজিনাল দাম এত, আপনি সেল প্রাইস দিতে চাচ্ছেন অন্য একটা, সেটাও দিলে পরে দেখা যাবে যে অরিজিনাল প্রাইসটা কাটা থাকবে আর সেল প্রাইসটা আপনার এখানে দেখাবে। এবং স্ট্যাটাস কিন্তু দেখেন ইন স্টক, এখান থেকে কিন্তু আপনি আউট অফ স্টক, স্টক এবং অন ব্যাক অর্ডার এগুলো কিন্তু উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, তো এটা করে দিলাম। ফাইনালি আরেকটা জিনিসে আমরা যাব এবং সেটা আউট অফ স্টক করে দিব, দেখি সেটা কেমন হয়। দেখেন এই দুটো করে ফেললাম। এখন ফাইনালি আমাদের কি আছে, এই রেড কালারটাই আমরা চলে যাই। রেড কালারের প্রোডাক্টটি আমাদের এখানে আসলে নাই, তো আমরা আসলে কি দেওয়া যায়, এরকম একটা অন্য একটা কালার দিয়ে দিলাম, অন্য একটা প্রোডাক্ট ছবি দিয়ে দিলাম, এবং এখানে আমাদের দামটা আসলে ঠিকই থাকবে, বা আমরা একটু দামটা বেশি দিই, মনে করেন যে 5,000 টাকা, ভিন্ন দাম দিলাম এটা। আর এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম যে আউট অফ স্টক। এবার আমরা সেভ করে দিলাম। সো হয়ে গেল। এখন আমরা যা কাজ করেছি, এখন প্রোডাক্টটাকে আমরা আপডেট করে দিই। এখানে আমাদের কালার যোগ হয়ে গেছে, সাইজটাও যোগ হয়ে গেছে। তো আমরা ভিন্ন ভিন্ন এখন দেখেন যে আমরা যদি ব্ল্যাক ক্লিক করি তাহলে এইটা দেখাচ্ছে, বাট আমি যদি এখানে ব্লু কালার সিলেক্ট করি এবং এখান থেকে আমি এল কালার সিলেক্ট করি তাহলে দেখবেন যে আলাদা একটা প্রোডাক্ট চলে আসলো। আবার আমি এটা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিয়ে আবার আমি ব্ল্যাকটাই নিলাম, আর এখানে দেখি ব্ল্যাকের জন্য এম কালারটা অ্যাভেলেবল আছে, এখানে দেখেন অন্য একটি প্রোডাক্ট চলে আসলো। এবং দামের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আপনি দেখতে পাবেন। এই প্রোডাক্টের দাম হচ্ছে 4,490 টাকা। আচ্ছা, আমরা যেটা করেছিলাম সেই ক্লিয়ার করে দিয়ে আমরা আবার সেই রেডটাকে নিয়ে আসি, রেড নিয়ে এলাম এবং এটা এক্সেল। তো দেখেন রেডের অন্য একটা প্রোডাক্টের কালার চলে আসলো এবং এটা কিন্তু দেখাচ্ছে 5,000 টাকা দাম, বাট এটা কিন্তু আউট অফ স্টকে কিন্তু এখন নাই। সো এইভাবে আপনি আসলে প্রোডাক্টের ভ্যারিয়েশনসগুলো তৈরি করতে পারেন। আর আপনি যদি মনে করেন একই দাম রাখবো, এই 5,000 টাকা দিব না পরে যেটা করলাম, তাহলে কিন্তু একই দাম, সেম দামটাই আপনার দেখাতো। এবং আপনি যদি চান যে কালারই লোকজন নিক না কেন, যে সাইজে নিক না কেন, প্রত্যেকটিরই আসলে একই দাম থাকবে, সেই ক্ষেত্রে আপনি এই যে প্রাইসটা এটা চেঞ্জ করে দিবেন। সাধারণত এরকমই হয়। তারপরে আমরা এখন যে কোনো একটা কালার চয়েস যদি করি, আচ্ছা আমরা কেনাকাটা একটু পরে করব। সো এটাও আমরা ভেরিয়েশন যোগ করে ফেললাম। এখন আমাদের দরকার হচ্ছে কি, পেমেন্ট গেটওয়েটা যোগ করা। তো পেমেন্ট গেটওয়ে যোগ করার জন্য আমরা যে কাজটি করব সেটা আমরা একটা প্লাগইনের সাহায্য নিব। আমি এখান থেকে প্লাগইনে চলে যাচ্ছি। প্লাগইনে এসে এখান থেকে আমরা বিকাশ যোগ করতে চাচ্ছি। সো আমি বিকাশ লিখলাম। বিকাশ লিখে যদি আপনি হিট করেন তাহলে দেখবেন যে বিকাশের কিছু প্লাগইন আছে। তো এখানে প্রথম যে প্লাগইনটি দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটাও আপনি অ্যাড করতে পারেন, কিন্তু এটাতে আপনার বিকাশের যদি SSL মানে এপিআইটা কেনা থাকে, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ এটা সম্ভব না। তো SSL মানে এপিআই যারা আর কি সেল করে, যেমন আমার SSL আছে বা বিভিন্ন ধরনের আর কি, তো সেই সব কোম্পানির কাছ থেকে আপনার এই গেটওয়ে যদি কেনা থাকে, মানে এপিআইটা কেনা থাকে, তাহলে এই গেটওয়েতে এটা ইনস্টল করে আপনি সেই এপিআইটা যোগ করে দিতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়াল পদ্ধতিতে বিকাশ ব্যবহার করতে চান, সাপোজ একটা নাম্বার দেওয়া থাকলো, সেই নাম্বারে কেউ সেন্ড মানি করলো এবং তার একটা ট্রানজাকশন আইডি উল্লেখ করা থাকবে, এবং সেটা আপনি চেক করে নেবেন যে ট্রানজাকশন আইডি ঠিক আছে, কাজেই পেমেন্ট ডান, কাজেই প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যায়।
এই কাজটি যদি আপনি করতে চান তাহলে ইনস্টল নাও এইটি মানে এই প্লাগইনটি আপনি ইনস্টল করবেন। তো আমি এটি ইনস্টল করছি। ইনস্টল হয়ে গেছে, এবার আমি অ্যাক্টিভেট করলাম। ভিডিওর সাইজটাকে ছোট রাখার জন্য আমি বারবার পজ করছি এবং আবার এটি চালু করে দিচ্ছি রেকর্ডিংটা। সো আমার এটা হয়ে গেছে। এখন নেক্সট আমরা যে কাজটি করব সেটা হলো প্রোডাক্ট পেজে ফিরে যাব এবং দেখব যে আমাদের পেমেন্টে এগুলো যোগ হয়েছে কিনা। তো প্রোডাক্ট পেজে যাওয়ার আগে আমরা WooCommerce থেকে সেটিংসে গিয়ে পেমেন্টে দেখে আসি। যে WooCommerce সেটিংসে যাব, কোথায় কোন ফিচার্সটি আছে এটি আসলে কয়েকবার ব্যবহার করলে আপনার মাথায় চলে আসবে। এখানে দেখেন এটা জেনারেল ট্যাবে আমরা আসি, এখান থেকে যে পেমেন্ট এখানে আমরা ক্লিক করব। তো পেমেন্ট পেজটি লোড হচ্ছে, এই যে লোড হয়ে গেল। তো এখান থেকে আপনি কি কি জিনিস অন করবেন, ক্যাশ অন ডেলিভারি আমি আগেই অন করে রেখেছিলাম। আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারির অপশনটি দেখতে পাবেন না, বাট এটা অন করে দেওয়া বেটার। এটা অন করে দিলাম। আর হচ্ছে বিকাশ এবং রকেট এবং নগদ এগুলো কিন্তু বাই ডিফল্ট এটা আপনার অনই হয়ে আছে। এখন এটা শুধু একটু ম্যানেজ করে নিতে হবে। ম্যানেজ করার জন্য বিকাশের যে পাশে ডান পাশে যে ম্যানেজ বাটনটি আছে এটার উপর ক্লিক করলাম। এখানে দেখেন বিকাশ পেমেন্ট টিক চিহ্ন দেওয়া আছে, বাই ডিফল্ট কিছু কথাবার্তা লেখা আছে। এবং বিকাশের মাধ্যমে যদি কেউ পেমেন্ট করে তাহলে তার অর্ডারের স্ট্যাটাসটা কী হবে, অন হোল্ডে থাকবে। পরবর্তীতে আপনি পেমেন্ট মানে যাচাই করে এটাকে প্রসেসিং বা কমপ্লিট এগুলো করে দিতে পারেন, বা রিফান্ডেড বা পেন্ডিং পেমেন্ট এরকম স্ট্যাটাস আপনি করে দিতে পারেন। আমরা অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে থাকুক, এখানে বিকাশ নাম্বার একটা দিয়ে দিচ্ছি আমি। দেখেন যে নাম্বারে ক্লায়েন্ট আর কি বা লোকজন যারা প্রোডাক্ট কিনবে তারা কোন নাম্বারে আর কি সেন্ড মানি করবে বা টাকা পাঠাবে, তো তার জন্য একটা নাম্বার দিয়ে দিলাম। এবং সেই নাম্বারটি হচ্ছে পার্সোনাল হবে নাকি এজেন্ট হবে সেটাও কিন্তু উল্লেখ করে দিলাম। এবং ইনেবল বিকাশ চার্জ এটি নর্মালি অফ থাকে। আপনি মনে করেন যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 200 টাকা, সো 200 টাকা সাথে আপনি বিকাশের যে সেন্ড মানি মানে টাকা উত্তোলনের যে চার্জটি সেই চার্জটি আপনি রিসিভ করবেন কিনা যদি চান তাহলে এটি টিক চিহ্ন দিয়ে দেবেন। তাহলে তাকে 200 টাকা প্লাস হলো আবার চার্জ আছে বিকাশের, সেই টাকাটা কিন্তু যোগ হয়ে যাবে। বা 1000 টাকা হলে 1000 মানে 18 টাকা 50 পয়সা আরও যোগ হয়ে যাবে। এবং ফাইনালি একটা ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিলেন যে থ্যাঙ্কস ফর পারচেজিং থ্রু বিকাশ, উই উইল চেক অ্যান্ড গিভ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এবং ফাইনালি এটা আমরা সেভ চেঞ্জ করে দিলাম। সেম কাজটি নগদ এবং রকেটের জন্য করতে হবে। হ্যাঁ, আমি অলরেডি এগুলো করে রেখেছি, যেহেতু আমি আগে প্লাগইনটি এখানে ইউজ করেছিলাম আমার সেটা অলরেডি কনফিগার করা আছে। তো আমাদের বিকাশটাও কিন্তু লোড হয়ে গেল, কুপনটাও আমরা করে ফেলেছি। এবার আমরা আরেকটা কাস্টমাইজ করব, সেটা হচ্ছে যে আমাদের থিমে কিছু কাস্টমাইজ নিয়ে আসবো। কাস্টমাইজটা কেন সেটা দেখেন, আমাদের বাম পাশে যে ডিফল্ট সাইড বার আছে এখানে আপনাদের অন্যান্য কিছু দেখাতে পারে, যে রিসেন্ট কমেন্টস বা ইত্যাদি ইত্যাদি কিছু থাকতে পারে। তো আনক্যাটাগরাইজড কিছু থাকতে পারে। তো এইখানে আমরা জাস্ট যেসব মানে সাইড বারে যেসব উইজেটগুলো থাকলে আপনার মানে ক্লায়েন্টদের সুবিধা হয়, প্লাস আপনার ই-কমার্স সাইটটার প্রোডাক্টের একটা মার্কেটিং চলে আসে, তো তার জন্য কিছু উইজেট আসলে ডিফল্ট সাইড বারে যোগ করা জরুরি। তো সেটি যোগ করার জন্য আমরা যে কাজটি করব, অ্যাপিয়ারেন্স থেকে যে উইজেটসে ক্লিক করব। উইজেটে আসার পরে দেখেন ডিফল্ট যে সাইড বার সেটিতে আসলে আমি যা যা ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি। আপনি এখানে কিছু দেখতে পাবেন এবং সেগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন। আমরা যদি লেফট সাইডের বারে আসি যে এরকম কিছু থাকতে পারে, এবং এর পাশে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ডিলিট এবং ডান করলে এটা থেকে যাবে, আর ডিলিট করলে কিন্তু এটা মুছে যাবে। তো এরকম ডিফল্ট সাইড বারে কিছু ছিল যেগুলো আমি ডিলিট করে দিয়েছি, বাট এখন আমি যোগ করব। তো যোগ করার আগে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ক্যাটাগরি যোগ করব। আমাদের যে প্রোডাক্ট আছে সেগুলোর ক্যাটাগরি। সো প্রোডাক্ট ক্যাটাগরি আমি নিচ্ছি, শুধু ক্যাটাগরি না কিন্তু আমি। আচ্ছা, ওইভাবে টেনে ছেড়ে দেওয়ার চাইতে এখানে আমরা ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে এটা আসলে কোথায় যোগ হবে, ডিফল্ট সাইড বার এটাকে চয়েস করে দিব এবং অ্যাড উইজেট এটার উপরে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু দেখবেন যে আমাদের এই যে ডিফল্ট সাইড বারে এটা কিন্তু এসে গেছে। এবং এখানে যে টাইটেল সেটাও আপনি আসলে চেঞ্জ করতে পারেন, যে প্রোডাক্ট ক্যাটাগরি নাম রাখবেন নাকি অন্য কোনো নাম রাখবেন। এবং এখানে কি কি অপশনগুলো আরও টিক চিহ্ন দিবেন, যে শো অ্যাজ ড্রপ ডাউন আকারে থাকবে, বা প্রোডাক্টের কাউন্টগুলো দেখাবে কিনা, অনলি শো চিলড্রেন ইফ দ্য কাউন্ট্রি ইত্যাদি ইত্যাদি, বা হাইড এমটি ক্যাটাগরি, যখন ক্যাটাগরিতে কিছু থাকবে না তখন ক্যাটাগরিটাই হাইড হয়ে থাকবে কিনা, এই সব জিনিসগুলো আপনি আসলে চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, এটা আমি ডান করে দিলাম। আরও আমরা কিছু যোগ করব, প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম। এবার আমরা প্রোডাক্ট সার্চ দিতে পারি।
তো প্রোডাক্ট সার্চটি আমি আসলে এখানে যোগ করে দিচ্ছি, ডিফল্ট সাইড বারই সিলেক্ট আছে, অ্যাড উইজেট করে দিলাম। এবং আমাদের রিসেন্ট প্রোডাক্ট রিভিউ দিব না, রিসেন্ট পোস্টও না, আমরা প্রোডাক্ট সার্চ দিয়েছি, প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম, আর কি দেওয়া যায়, ফিল্টার প্রোডাক্টস অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে দেখেন যে ফিল্টার প্রোডাক্টস অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ যে কালার ধরে ধরে প্রোডাক্ট খুঁজে বের করা যাবে বা সাইজ ধরে প্রোডাক্ট খুঁজে বের করা যাবে, এরকম একটা ফিল্টার আমরা যোগ করতে পারি। এছাড়া আমরা প্রাইস অনুযায়ী কিন্তু আমরা যোগ করতে পারি। তো আমি এই প্রাইসটাই যোগ করে দিলাম, যে কেউ মনে করেন যে 300 টাকার মধ্যে কী কী প্রোডাক্ট আছে সেগুলো ফিল্টার করতে চায়, তো সেটা আমরা যোগ করে দিয়েছি। আর কি কি আছে, প্রোডাক্ট সার্চ দিয়েছি, প্রোডাক্ট রিসেন্ট প্রোডাক্ট ভিউড। এখানে দেখেন যে কোনো প্রোডাক্ট কি কি প্রোডাক্ট সে ক্লায়েন্ট আর কি রিসেন্টলি ভিউ করেছে, সেই প্রোডাক্টগুলোর যদি ডিসপ্লে আপনারা দেখতে চাই তাহলে এটাও আমরা যোগ করে দিতে পারি, সেটা যোগ করে দিলাম। সো অনেকগুলো হয়ে গেছে। এখন এই যে ডান পাশে যেগুলো হয়েছে সেগুলোর পাশে কিন্তু এই যে আপনার ডান করার অপশনটি এখনো বাকি রয়ে গেছে, আমরা ডানগুলো করে দিলাম। সো সবগুলো এখন কিন্তু ঠিকঠাক। আমরা কি কি করলাম, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট সার্চ, ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস এবং রিসেন্ট ভিউ প্রোডাক্টস। তো এখন আমরা, এবং এখানে কি আছে, এটা যা আছে, এটা আছে লেফট সাইড বারে, এটা যা আছে তাই থাকুক, আমি ডিলিট করলাম না বা অ্যাডও করলাম না। তো এখন যদি আমাদের স্টোরটাকে আমরা একটু রিফ্রেশ করি বা আমরা নতুন করে যদি ভিজিট করি তাহলে দেখতে পাবো যে আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে যোগ হয়ে যাওয়ার কথা। দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, অল ক্যাটাগরি আছে, ব্লেজার আছে, 3 পিস আছে। তো এইখানে একটা প্রবলেম হবে, এখানে দেখবেন যে আপনাদের আনক্যাটাগরাইজড লেখা থাকবে, তো সেটাকে রিনেম করে আমি কিন্তু অল ক্যাটাগরি করে দিয়েছি। তো এটা আপনি কিভাবে করবেন, বা অন্য কোনো ক্যাটাগরির নাম দিয়ে দিতে পারেন, মনে করেন যে অন্য কিছু, যেমন শু অথবা আপনার হতে পারে হচ্ছে হুডি, এরকমগুলোর নাম দিয়ে দিতে পারেন। এবং এখানে সার্চ প্রোডাক্ট, কেউ যদি সার্চ করে তাহলে সে দেখতে পাবে। এবং এখানে ফিল্টার বাই প্রাইস এটা আছে, বাট আমাদের রিসেন্ট যে ভিউ প্রোডাক্ট সেটা কিন্তু আসে নাই। সেটা না আসার পিছনে কারণ হচ্ছে আমরা এটা যোগ করার পরে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রোডাক্ট ভিউ করি নাই। সাপোজ মনে করেন আমি এটা ভিউ করলাম, এটা সব কিছু পরে আমি ব্যাকে যাব, তারপর আরও 2-1টা প্রোডাক্ট দেখব, সেগুলো কিন্তু আমাদের এখানে যোগ হয়ে যাবে। যে আমরা এটা পড়লাম, পড়ার পরে মনে করেন এটা রিলেটেড প্রোডাক্ট, মানে ব্লেজার ক্যাটাগরির মধ্যে আর যা যা আছে সেগুলোই আমাদের এখানে দেখাচ্ছে। তো এই দেখেন এখানে কিন্তু যোগ হয়ে গেছে রিসেন্টলি ভিউ প্রোডাক্টস। তো এগুলো কিন্তু এভাবে যোগ হয়ে যাবে। আমরা যে উইজেটে ছিলাম সেখানে কিন্তু আরেকটা আমরা আসলে যোগ করতে পারি, এই যে আমাদের শুধু প্রোডাক্টস যেটি আছে এটি আমি আসলে যোগ করে নিচ্ছি। তাহলে আমাদের এই সাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু আমার বাম পাশে এটা আপনার স্ক্রলে দেখাবে। এবং এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি অবস্থানটা। দেখেন আমি প্রোডাক্টটাকে এখানে দিয়ে দিচ্ছি, প্রোডাক্টটাকে উপরে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যদি আমাদের সাইটটাকে আপনার হচ্ছে রিফ্রেশ করি, এই যে সব পেজটাকে, শপে আমি আবার ক্লিক করলাম, এখানে রিসেন্টলি ভিউ প্রোডাক্টও থাকবে এবং এই যে অল প্রোডাক্টগুলো কিন্তু আপনি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন, তার নিচে রিসেন্ট এটা। এবং এই যে ফিল্টারটা এটা কাজ করছে কিনা দেখেন, আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে 1899, তারপরে 399 হলো সর্বনিম্ন, রাইট? হ্যাঁ, তো আমি ধরেন এটা আপনার 390 টাকা থেকে শুরু হয়েছে এবং 5000 টাকা পর্যন্ত আমাদের এই ফিল্টারটা দেখাচ্ছে। বাট এটা যদি আমি কমিয়ে দিয়ে মনে করেন সাপোজ আমি 2000 গিয়ে বা 2200 গিয়ে কমপ্লিট হলাম, শেষ করলাম, তাহলে এখানে এই যে ফিল্টারে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এর মধ্যে এই রেঞ্জের মধ্যে যেসব প্রোডাক্টগুলো পড়ে শুধুমাত্র সেগুলোই দেখাবে। আগে দেখেন যে অনেকগুলো ছিল, এখন কমে গেছে। আমি যদি আরেকটু কমাই দিই, মনে করেন যে 1190 টাকায় চলে আসলাম, তো এই 390 থেকে 1190 এর মধ্যে যে প্রোডাক্টগুলো থাকবে সেটি কিন্তু আমাদের এখানে শুধু দেখাচ্ছে। আবার এটা নিয়ে গিয়ে যদি আমি ছেড়ে দিই তাহলে একেবারে যা যা ছিল সবগুলোই কিন্তু আমাদের দেখাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনি যদি যে কোনো জিনিস দিয়ে সার্চ দেন, সাপোজ আমার মনে করেন যে ব্লেজার, শুধু ব্লেজার আমি দেখতে চাচ্ছি, তো আমি ব্লেজার দিয়ে সার্চ দিলাম, তাহলে আমার শুধুমাত্র ব্লেজার দেখতে পাবো, এখানে 3 পিসগুলো কিন্তু আমরা দেখবো না। দেখেন সব ঠিকঠাকভাবে কাজ করছে। সো আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের মেনুতে যে কার্ট, যে আইকন সহ কার্টের যে অপশনটি সেটি আমরা আসলে যোগ করেছি। বাম পাশে বিভিন্ন ধরনের উইজেট যোগ করেছি, আমরা প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েশন যোগ করেছি। আচ্ছা, ভ্যারিয়েশনের কথা যেটা বলছিলাম সেটাতে আবার একটু ব্যাক যাই। আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্টগুলো ছিল সেগুলো আমরা কিভাবে এডিট করে ভ্যারিয়েশন যোগ করব সেটি জাস্ট আমি আরেকটা দেখাচ্ছি। অল প্রোডাক্টে ব্যাক গেলাম,
তো এখানে দেখেন যে আমাদের যে ব্লেজার আছে এটাকে ব্লেজার 1 যেটা ছিল বা আমরা 3 পিসের যে ব্যাপারটিতে যদি যাই এখানে এডিটে ক্লিক করছি। তো এখানে আসার পরে আমরা যাই এখানে লিখে রাখছি না কেন, এখানে যে সিম্পল প্রোডাক্ট এখানে যে 700 টাকা দেওয়া আছে এখান থেকে আমরা এটা যে কাজটি করব সেটা হচ্ছে যে ভেরিয়েবল প্রোডাক্ট আনবো। তা না হলে কিন্তু আমাদের যে ভেরিয়েশনসের যে ভ্যালুগুলো ছিল যেমন সাইজ, তারপরে কালারের মধ্যে বিভিন্ন কালারগুলো ছিল, সাইজের মধ্যে বিভিন্ন সাইজ ছিল, সেগুলো কিন্তু আমাদের যোগ করা সম্ভব হবে না। এজন্য আমরা যখন প্রোডাক্টগুলো আসলে নতুন করে অ্যাড করব, যেহেতু আমরা ভেরিয়েশনস এবং অ্যাট্রিবিউট যোগ করে ফেলেছি, কাজে এই জায়গাটায় এসে আমরা সিম্পল প্রোডাক্ট না করে আমরা অলওয়েজ ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব। ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করলে যে সুবিধাটা হবে সেটা যদি ভেরিয়েশনসে আসবেন এবং ভেরিয়েশনসে আসার পরে আমাদের মূলত ইয়েটা করতে হবে। তো এইটাতেও কিন্তু অ্যাট্রিবিউট আসলে যোগ করাই নেই, যেহেতু এই আগে থেকে আমি অ্যাট্রিবিউট এখানে যোগ করিনি। কাজে আমার যে কাজটি করতে হবে যে অ্যাট্রিবিউট আগে ক্লিক করে এগুলো আগে যোগ করে নিতে হবে। সো এখানে আমি কী কী অ্যাট্রিবিউট যোগ করতে চাই, মনে করেন শুধুমাত্র আমি 3 পিসের তো আসলে সাইজ সব সমানই হয়, শুধু কালারটা আমি যোগ করে দিতে চাচ্ছি। তো আমি কালারটাকে শুধু অ্যাড করলাম, কালারটা অ্যাড হয়ে গেল। এখন এই যে নিচে দেখেন লেখা আছে ইউজড ফর ভেরিয়েশনস, ইউজড ফর ভেরিয়েশনস এটাতে আমরা টিক চিহ্ন দিব এবং এখানে দেখেন ভ্যালুগুলো কিন্তু এখনো দেখাচ্ছে না। এটাতে আমরা সিলেক্ট অল ক্লিক করব, তাহলে এটা যোগ হয়ে যাবে। দেন আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। তো এবার আমরা যদি ভেরিয়েশনসে যাই তাহলে এখানে দেখেন লোড হবে এবং আমরা ভেরিয়েশনস এখানে যোগ করতে পারবো, যে ক্রিয়েট ভেরিয়েশনস ফ্রম অল অ্যাট্রিবিউটস এতে ক্লিক করব, দেন ওকে। এবার দেখেন যে 3টা ভেরিয়েশন যোগ হয়ে গেছে। ওকে, এবার আমরা যে প্রোডাক্টটিতে ছিলাম, এই যে এই প্রোডাক্টটির এখন আমরা ব্ল্যাক, ব্লু কালার যেগুলো আছে এগুলো আসলে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আমরা দিব। তো তার জন্য এই যে ডান পাশে যে ইয়েটি আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটি অফ হয়ে যাবে, আবার এটিতে ক্লিক করলে আবার অন হবে। এটা টগল বাটনের মতো কাজ করে। তো এখানে আমরা কালারটাই দিয়ে দিচ্ছি। আমরা ব্ল্যাকের জন্য আসলে 3 পিস এখানে তো আপলোডই করা নেই, বাট এটাই আমি দিয়ে দিই ক্লিয়ার করা। সো এখানে আমাদের যে প্রাইস সেটা যেটা আছে সেরকমই 2000 টাকা দিয়ে দিলাম এবং এটা আমরা সেভ করে দিচ্ছি। তারপর আমাদের যে ব্লুটা ছিল সেটাতে আমরা চলে আসব এবং ব্লুতেও এসে একই প্রোডাক্টে আমি আসলে বারবার আপলোড দিচ্ছি, কারণ আমার এখানে ব্লু কালারের প্রোডাক্ট নেই, তো আমি এটা আসলে বাধ্য হয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাদের যে দামটি ছিল সেটি আমরা আসলে বসিয়ে দিই 2000 টাকা, সেমই দাম থাকবে। এটা আমরা সেভ করে দিব। অথবা সবগুলো দেওয়ার পরে যেমন এটা আমরা দিয়েছি কিনা একটু চেক করে আসি, আমার মনে হয় নিচেটাই দিয়েছিলাম। ওকে, এটা আমরা তাহলে অফ করে দিলাম। দেন এই মাঝেরটাতে আসলে দিইনি, বা মাঝেরটা মনে করেন ব্লু প্রোডাক্টটি আপনার নাই, তো এটা আপনি আসলে রিমুভও করে দিতে পারেন। যেমন আমি এটা রিমুভ করে দিচ্ছি, জাস্ট ব্ল্যাক আর রেড থাকবে। ওকে, কালার এই দুটোই শুধু শো করবে। সো এগুলো করে দেওয়ার পরে এখন আমাদের কাজটা হবে কি, এটা আপডেট করে দিতে হবে। এটা যখন আপডেট করে দিব, এখন দেখেন আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্টটি ছিল সেই প্রোডাক্টে কিন্তু আমাদের এটা যোগ হয়ে যাবে। আমরা আমাদের যে সাইটটি ছিল এখান থেকে আমরা যদি স্টোরটাকে ভিজিট করি সরাসরি, তাহলে আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আমরা এডিট করে দুটো কালার যোগ করলাম সেই কালারগুলো আমরা দেখতে পাবো। এটি ছিল আশা করি এই যে 2000 টাকা, এটার উপর আমরা ক্লিক করি তাহলে এর বিস্তারিত আমরা দেখতে পাবো। দেখেন এটা এই 2000 টাকায় দাম আছে এবং এখানে কিন্তু এই যে কালার যোগ করার জন্য একটা ইয়ে চলে আসলো। এখানে যদি আমরা ব্ল্যাক দিই তাহলে এই প্রোডাক্টই থাকছে, বাট এটা আমি ক্লিয়ার করে যদি অন্যটা দিই, রেড যদি দিই তাহলেও একই আসলে আমরা কালার রেখেছিলাম, বলছিলাম যে কালার নাই। বাট আপনি যদি ভিন্ন প্রোডাক্ট দেন তাহলে কিন্তু এই যে এখানে রেড চয়েস করলে রেড কালারের যে পিকচারটি দেবেন সেটাই আসলে এসে যাবে। সো এক্সিস্টিং প্রোডাক্টও কিন্তু আমরা এটা অ্যাড করলাম। এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এটা কেনাকাটা ঠিকঠাক হয় কিনা। তো আমরা অলরেডি 2টা কিনেছি, এটাও আমরা প্রয়োজনে এখান থেকে অবশ্যই কালার চয়েস করে নিতে হবে। ব্ল্যাক চয়েস করে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখেন এখানে 3টা হয়ে যাবে এবং এবার আমরা সরাসরি চেক আউটে চলে যাব। তো এই যে এখান থেকে ভিউ কার্টও করতে পারি, আবার এখান থেকেও আমরা ভিউ কার্ট দেখতে পারি, বা অথবা এখানে সরাসরি আমি চেক আউটে যেতে পারি। তো চেক আউটে চলে যাচ্ছে একবারে আমি।
তো চেক আউটে গেলে আমার একবারে যে সব ইয়েগুলো আছে সেগুলো দেখাবে, এবং এখানে দেখেন যে আমাদের যে ক্যাশ অন ডেলিভারি আছে, বিকাশ চয়েস করতে পারবো, অথবা রকেটও চয়েস করতে পারবো, অথবা নগদও আমি চয়েস করতে পারবো, এবং সবগুলো আমার কনফিগার করা। তবে আরেকটা জিনিস আমরা করে আসি, এখান থেকে আমি আবার কার্টে যাচ্ছি, কারণ আমরা যে কুপনটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখনও অ্যাপ্লাই করিনি। টোটাল টাকা দেখেন আমাদের দেখাচ্ছে 4298 টাকা, বাট আমরা একটা কুপন তৈরি করেছিলাম, সেটা হলো বিজয় 100 বলে, সম্ভবত আমি নামটা এরকম দিয়েছিলাম যে বি জয়, এরকম ছোট হাতে দিয়েছিলাম মেবি। তো এটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি, যদি নামটা ঠিক থাকে তাহলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে বিজয় 100, এবং এখানে দেখেন এটা মাইনাস হয়েছে কত, যে আমরা মনে হয় 100% দিয়ে রাখছিলাম, তাহলে পুরোটাই আপনার রিমুভ হয়ে গেছে এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি পাচ্ছেন এটা। তো আমরা পুরো তো ফ্রিতে দিব না, আমরা হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল কমার্সে গিয়ে আমাদের যে কুপনটা ছিল ওটার একটু চেঞ্জ করে আসি আমি, মেবি ওটা 100%ই আসলে মাইনাস হয়ে গেছে। এই যে যেটা ছিল সেটিকে আমরা এডিটে যাচ্ছি, দেখেন এখানে লেখা আছে যে পার্সেন্টেজ ডিসকাউন্ট, আমরা 100 দিয়েছি, এই জন্য 100%ই আপনার মানে ডিসকাউন্ট হয়ে পুরো ফ্রি হয়ে গেছে, বাট আমরা ফিক্সড কার্ড ডিসকাউন্ট করে দেবো এবং 100 টাকা মাইনাস করব। তো এবার আমি আপডেট করে দিচ্ছি। তো এদিকে আপডেট হতে থাকুক, আমি এখান থেকে আবার আমি সব পেজে ব্যাক যাচ্ছি, চেক আউটে আমরা থাকবো না। দেন আমি এবার কার্টে চলে যাব, এদিকে আশা করি এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি আবার কার্টে যাচ্ছি, বা এখান থেকে আমরা কার্টে যেতে পারতাম। কার্টে আসার পরে এবার আমি যে আগে যে কোডটি ব্যবহার করেছিলাম সেটি দিচ্ছি বিজয় 100, এবং এখানে দেখেন যে এটা অ্যাপ্লাই যখন করে দিব, আগেও আমরা অ্যাপ্লাই করেছিলাম, তো সেজন্যই 100 দেখাচ্ছে, এখন দেখেন 100 টাকা মাইনাস দেখাচ্ছে। তো টোটাল টাকা ছিল আমাদের 4300 মানে সামথিং, সেখান থেকে 100 টাকা মাইনাস হয়ে এখন 4200 এত টাকা চলে আসছে। এই যে আবার চার্জের ব্যাপার আছে নগদে। আবার এখানে যদি আগের বার যেহেতু আমরা নগদ সিলেক্ট করে রাখছিলাম এই জন্য এটা দেখাচ্ছে, বাট আমরা এই যে প্রসিড টু চেক আউটে যদি যাই, তখন আমাদের এই যে নগদ সিলেক্ট করা ছিল এই জন্য ওই নগদের চার্জ ধরেছে, বাট আমরা যদি বিকাশ সিলেক্ট করি তখন কিন্তু অন্যরকম হবে, এবং বিকাশে এটা চার্জ বেশি এবং দামটাও বেড়ে যাবে। দেখবেন যে বিকাশে এটা দিলাম, এবং এখানে যে নাম্বার থেকে মনে করেন আমার নিজের নাম্বার থেকেই আমি এই কোম্পানির এই নাম্বারে আর কি টাকাটা পাঠিয়ে দিয়েছি, এবং আমার ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এইটা। তো এগুলো সব দেওয়ার পরে আমি এখন যদি প্লেস অর্ডার করি তাহলে অ্যামাউন্টটা দেখেন চেঞ্জ হবে। খেয়াল করেন এখানে 4298 ছিল, অলরেডি এখন দেখেন 4276 টাকা হয়ে গেছে। ইয়েটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা বাই ডিফল্ট বিকাশ থাকলে বিকাশ এই চার্জটা ধরবে, আর নগদ থাকলে নগদ এটা ধরবে। তো টোটাল আমরা এখানে যদি সামারিটা দেখি, দেখেন এগুলো সব টোটাল টাকা, এখান থেকে 100 টাকা মাইনাস হয়েছে, আর বিকাশের চার্জ স্বাভাবিকভাবে বেড়ে গেছে, এবং এটার দামটা তখন নতুনভাবে নির্ধারণ হয়েছে, এবং আমাদের একটি মেসেজ দিয়েছে যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো আপনার অর্ডার কিন্তু করা হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ইমেইলে চেক করি যে এটা আসলে অর্ডার হলো কিনা, আমি যেহেতু বায়ার, আবার আমি যেহেতু আপনার ক্লায়েন্ট হিসেবে কাজ করছি আপনাদের দেখানোর জন্য, এজন্য আমার যে কমন ইমেইলটা সেটাতে আমি যাচ্ছি, এবং যেটি দিয়ে আমার ইউজার অ্যাকাউন্ট খোলা বা অ্যাডমিন অ্যাকাউন্ট খোলা আমি সেটাতেই প্রবেশ করছি। এজন্য আমরা মেইলটাও আসলে ডবল দেখব, কিন্তু আপনি যদি ভিন্ন ইউজার হিসেবে জয়েন করেন তাহলে আপনার কাছে একটা ইমেল যাবে, আর যিনি এই সাইটের অ্যাডমিন তার কাছে আর একটা ইমেল যাবে। আমরা কিন্তু অ্যাটলিস্ট দুটো মেইল দেখবো, দেখেন এসে গেছে। একটা হলো যে ইওর মাই স্টোর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এটা হচ্ছে ক্লায়েন্ট পাবে, আর আমার কাছে গেছে হচ্ছে নিউ অর্ডার, নতুন একটা অর্ডার আছে, এইটা দেখতে পাচ্ছেন নতুন একটা অর্ডার আছে এইটা। আর যিনি ক্লায়েন্ট তার কাছে একটা অর্ডার যাবে যে আপনার অর্ডার অলরেডি রিসিভ হয়েছে, এবং আপনি এই যে এই করেছেন, এত টাকা পে করেছেন,
পেমেন্ট মেথডটা ছিল আপনার বিকাশ, ঠিক আছে। তো আমরা এই তো দুইজনের মেইল থেকে আসলে কনফার্ম হলাম যে হয়েছে। এখন এই মেইল পাওয়ার পরে সাইট অ্যাডমিনের কাজ যেটি হবে, সাইট অ্যাডমিন কী করবে, সে তার হলো সাইটে ব্যাক করবে। সাইটে ব্যাক করে এখানে এই যে ই-কমার্স এসে এখানে দেখেন সে অর্ডারে ক্লিক করবে। অলরেডি এখানে কিন্তু বাবুল আকারে কয়েকটা অর্ডার তার আগে থেকে পেন্ডিং আছে কি না আছে সেগুলো দেখাচ্ছে। তো আমার আগে থেকে মানে কিছু অর্ডার করা ছিল। তো এখানে সর্বশেষ আমরা যেটা বিকাশ দিয়ে করলাম, এই যে 2 মিনিট মাত্র আগে, এবং সেখানে স্ট্যাটাস থাকার কথা ছিল অন হোল্ড, সেটি কিন্তু আছে। এবং আমরা যদি এটার উপর ক্লিক করি বা এই যে এখানে চোখের উপর ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে মানে ঘটনাটা কি ঘটছে। তো ঘটনা দেখতে পাচ্ছি যে জহুরুল হক নামে একজন এই প্রোডাক্টগুলো অর্ডার করেছে এবং সে পে করেছে হচ্ছে বিকাশের মাধ্যমে। এই যে লেখা আছে পেমেন্ট ভায়া বিকাশ। এবং এটা দেখে আমি যদি না শিওর হয়ে যে না ঠিকঠাক আছে, ইটস ওকে, তাহলে এবার আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে প্রসেসিংয়ে ক্লিক করলে এটা প্রসেসিংয়ে চলে যাবে, প্রসেসিং টিমের কাছে চলে যাবে, তারা প্রসেসিং শুরু করবে। আবার যখন মনে করেন যে আমি যখন শিওর হব যে না এই প্রোডাক্টটি ক্লায়েন্টের কাছে পৌঁছে গেছে, তখন যদি আমি কমপ্লিটেড লিখে কমপ্লিটে ক্লিক করি, তাহলে কিন্তু কমপ্লিটেড হয়েছে এই মর্মে একটা SMS মানে ইমেল কিন্তু তার হলো ইমেলে চলে যাবে, ক্লায়েন্টের ইমেলে চলে যাবে। অথবা আমরা এখানে যদি এডিটে ক্লিক করি যে সার্বিক স্ট্যাটাসটা আমি ওখান থেকে চেঞ্জ করব বা কি অবস্থা আমি দেখে শুনে তারপরে আবার শিওর এই কাজটা করব। নর্মালি স্ট্যাটাস আছে অন হোল্ড, এবং এখানে দেখাচ্ছে যে বিকাশের এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছে এবং তার ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এইটা। তো তখন আমি কোম্পানি যে বিকাশ, সেটা থেকে আমি চেক করব যে ট্রানজ্যাকশন আইডি এটা অনুযায়ী এই নাম্বার থেকে এত টাকা পে হয়েছে কিনা, এত টাকা পে হয়েছে কিনা সেটা আমি শিওর হয়ে নিব। শিওর হয়ে যদি দেখি যে ঠিকঠাক আছে, দেন আমি এখানে স্ট্যাটাস দিয়ে যাব প্রসেসিং যখন দিয়ে আমার এখানে আপডেট করব, এই যে এখানে যখন আপডেট করব, তখন কিন্তু তার কাছে ওই ক্লায়েন্টের কাছে একটা মেইল চলে যাবে যে আপনার প্রোডাক্টটি প্রসেসিংয়ে আছে। তারপরে এখান থেকেই যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা যখন এখান থেকে কমপ্লিটেড বলে যখন আবার ফাইনালি আরেকবার আমি ইয়ে করব, আপনার স্ট্যাটাসটি আপডেট করে যখন আবার আপডেট করব, তখন কিন্তু ক্লায়েন্টের কাছে আবার মেসেজ মানে ইমেলটি চলে যাবে যে আপনার প্রোডাক্টটি কমপ্লিটেড হয়ে গেছে, এবং তাকে একটা ধন্যবাদ দিয়ে দিব। তো আমি এখন চেক করি, যেহেতু কমপ্লিট করে ফেলছি, এখন চেক করি যে আমার মেইলটা আছে কিনা। আমি ইনবক্সে আবার ক্লিক করি। এখানে দেখানো যে যেটা বলছিলাম যে অর্ডার অলরেডি মানে কমপ্লিট হয়েছে, সেই মর্মে একটা প্রসেসিংয়ের জন্য একটা মেসেজ ইমেল আসছে, আর অর্ডার কমপ্লিট হয়েছে তার জন্য কিন্তু একটা মেসেজ আসছে, এবং এখানে তাকে একটা থ্যাঙ্কস দিয়েছে যে থ্যাঙ্কস ফর শপিং উইথ আস, আমাদের সাথে শপিং করার জন্য আপনাকে ধন্যবাদ। তো এই হলো টোটাল ই-কমার্সের আসলে ক্রাইটেরিয়া। তো আমরা সারাংশতে যদি আসি, তাহলে এরকম বলতে পারি যে আমরা আমাদের মেনুতে জাস্ট একটা কার্ট মেনু যোগ করেছি, বাম পাশে বিভিন্ন ধরনের উইজেট যোগ করেছি, এবং আমরা যখন প্রোডাক্টগুলো যখন কার্টে যোগ করি তখন বিভিন্ন ধরনের ভেরিয়েশন যেমন কালার বা সাইজ এগুলো আমরা যোগ করতে পারি, এবং ভিন্ন ভিন্ন কালারের জন্য ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ হবে কিনা, বা ভিন্ন ভিন্ন সাইজের জন্য ভিন্ন ভিন্ন দাম বা প্রোডাক্টের মানে যে ছবি সেটি চেঞ্জ হবে কিনা, এগুলো কিন্তু আমরা যোগ করতে পেরেছি। এবং ফাইনালি কার্টে যখন যোগ করেছি, তারপরে আমরা যখন চেক আউট করেছি, তখন আমরা বাম পাশে অ্যাড্রেসগুলো দিয়ে আমাদের যে কুপন কোড সেটি ব্যবহার করতে পেরেছি, এবং আমাদের বিকাশ বা নগদ এইসব পেমেন্ট গেটওয়েগুলো আমরা যোগ করে আমাদের পুরো সাইটটাকে কমপ্লিট করেছি। তো আশা করি ই-কমার্স টিউটোরিয়ালের পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো দেখে আপনি যে কোনো ফ্রি থিম বা পেইড থিম, যেমন বিভিন্ন ধরনের আছে, অ্যাভাদে থিম আছে বা ভালো ভালো থিম আছে আর কি, প্লাটিস্টোন আছে। সো এগুলো ব্যবহার করে আপনি আপনার কোম্পানির জন্য বা আপনার ব্যবসার জন্য নিজের ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আরও 5 জনকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।